নমস্কার, একাদশ ও দ্বাদশ শ্রেণীর একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল পিক পয়েন্ট টিউটোরিয়ালসে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ সেমিস্টারের তৃতীয় কবিতা বিশিষ্ট পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না। কবিতার নামকরণেই তোমরা বুঝতে পারছো এই কবিতাটি নামকরণ করা হয়েছে একটি কেন্দ্রীয় প্রশ্নের ভিত্তিতে। প্রশ্নটি হলো কেন এলো না। এখন কবিতার নাম এরকম কেন সেটা নিয়ে তো আলোচনা করবই, সেই সঙ্গে তোমাদের কবিতাটির লাইন ধরে ধরে আলোচনা করা হবে এবং বুঝিয়ে দেওয়া হবে। তার আগে কবিতাটি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। আমাদের পাঠ্য সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না এই কবিতাটি 1962 খ্রিস্টাব্দে যত দূরেই যায় কাব্যগ্রন্থের প্রকাশিত হয়। তোমরা এখন বলবে, স্যার আমাদের বইয়ে তো এই কবিতাটির উৎস পদাতিক কাব্যগ্রন্থ দেওয়া রয়েছে। তো তোমাদেরকে বলি, এখনো পর্যন্ত আমি পদাতিক কাব্যগ্রন্থের মধ্যে যে এই কবিতাটা রয়েছে তার সেরকম কোনো সূত্র খুঁজে পাইনি। তবে তোমরা যদি সেরকম কোনো সূত্র খুঁজে পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাও আমরা এই কবিতাটির উৎস যত দূরেই যায় এই কাব্যগ্রন্থটা ধরেই আমরা কিন্তু পড়াশোনা করব। কবিতাটির প্রেক্ষাপটের কথা যদি আমরা বলি তাহলে এই কবিতাটি রচিত হয়েছে স্বাধীনতা পরবর্তী 1960-এর দশকে, অর্থাৎ 60-এর পরবর্তী 70-এর দশকের যে প্রথমার্ধ, সেই সময়ে বামপন্থী আন্দোলনকে কেন্দ্র করে এই বামপন্থী আন্দোলনের ভিত্তিতে সাধারণ মানুষ যে যন্ত্রণা পেয়েছে, সাধারণ মানুষ যেভাবে অনিশ্চয়তা পেয়েছে তাকে কেন্দ্র করে আমরা এর প্রেক্ষাপটটা একটু ভালোভাবে বুঝে নেব। দেখো, সময়টা 70-এর দশকের প্রথম ভাগ। স্বাধীনতা পরবর্তী বামপন্থী আন্দোলনে বিপর্যস্ত বাংলা। পুলিশের গুলি এবং বোমার আওয়াজে উত্তাল হয়ে উঠেছে তৎকালীন বাংলা। সেই পরিস্থিতিতে সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনে নেমে আসে অনাবশ্যক মৃত্যু, অশান্তি, অনিশ্চয়তা। আর এই প্রেক্ষাপটেই রচিত হয় কেন এলো না এই কবিতাটি। আশা করি কবিতাটি রচনার প্রেক্ষাপট তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার কবিতাটির পাঠ করার আগে কবিতাটির মূল ভাববস্তু বা বিষয়বস্তু কি সেটা একটু আমরা জেনে নিই। আমাদের পাঠ্য কেন এলো না কবিতাটির ভাববস্তুর কথা যদি বলি তাহলে কবিতাটির মধ্য দিয়ে কবিতার কেন এলো না কবিতায় নিরপেক্ষ সাধারণ মধ্যবিত্ত মানুষগুলোর ঘরে না ফেরার নির্মম সত্য তুলে ধরেছেন। নির্মম সত্য তুলে ধরেছেন। সমগ্র সমাজের কাছে তিনি প্রশ্ন রেখেছেন, তারা কেন এলো না। কবিতার এই প্রশ্নটি কেবল একটি সাধারণ প্রশ্ন নয়, বরং এক বেদনার্ত ক্রন্দন যা মানবতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। দুটো বিষয় তোমরা ভালোভাবে বুঝলে। এবার আমরা কবিতাটির লাইন ধরে ধরে আলোচনা করব এবং কবিতাটি বোঝার চেষ্টা করব। তবে আমাদের ভিডিও আজকে যারা নতুন দেখছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এবং সমস্ত নোটিফিকেশনগুলো অন করে রাখবে, যাতে করে তোমাদের অধ্যায়ে তোমাদের সিলেবাসের সমস্ত ভিডিওর আপডেট তোমরা তাৎক্ষণিকভাবে পেয়ে থাকো। সেই সঙ্গে তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো। সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা আমাদের যে তোমাদের বিভিন্ন যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নোত্তর তার কিন্তু আপলোড এবং বিভিন্ন তথ্য আমরা কিন্তু দিয়ে থাকি। তার কিউআর কোড তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। শুরু করি আজকের আলোচনা কেন এলো না। কবি হলেন সুভাষ মুখোপাধ্যায়। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা।
এখানে শুরুতেই একটা ছোট্ট শিশু একটা ছেলের কথা পেয়েছি। সে সারাদিন নেচে নেচে বেরিয়েছে। কেন নেচে নেচে বেরিয়েছে তার প্রসঙ্গ তো পাবই। তার আগে একটা সময়ের কথা এখানে উল্লেখ রয়েছে। রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, অর্থাৎ সন্ধ্যা ঘনিয়ে নেমেছে, কিন্তু ছেলেটির বাবা এখনো বাড়ি ফেরেনি। বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। এখন বুঝলাম যে ছেলেটির এত আনন্দ কেন, সে এত নেচে নেচে সারাটা দিন বেরিয়েছে কেন। সে সারাটা দিন নেচে নেচে বেরিয়েছে বাবার অপেক্ষায়। কারণ বাবা বাড়ি এলেই মাইনে নিয়ে বাড়ি আসবে এবং সেই মাইনের টাকা দিয়ে হবে পুজোর কেনাকাটা। সম্ভবত দুর্গাপুজোর কেনাকাটা, দুর্গাপুজো আসন্ন এবং সেই পুজোর নতুন জামা প্যান্ট কেনার যে আনন্দ, সেই আনন্দ থেকেই ছেলেটা কিন্তু নেচে নেচে সারাটা দিন বেরিয়েছে। বলে গেল সেই মানুষ এখনো এলো না। কাঠ কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। এখানে দেখো, এই যে অংশটা, এই অংশটা মা বলছে, মা বলছেন, অর্থাৎ ছেলেটির মা বলছেন যে বলে তো গেল, বলে গেল কিন্তু এখনো তো এলো না। অর্থাৎ ছেলেটি যেরকম তার বাবার জন্য অপেক্ষা করছে, তার মধ্যে একটা আনন্দ রয়েছে, কারণ বাবা এলে নতুন জামা প্যান্ট কেনা হবে। কিন্তু ছেলেটির মা অপেক্ষা করছে তার স্বামীর জন্য। মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে যে যে মানুষটা সকালে আসার কথা, সেই মানুষটা এখনো কেন এলো না। কারণ পরিস্থিতিটা অনুকূল নয়। চারিদিকে পুলিশের গুলি, চারিদিকে বোমার শব্দ, বাংলা তখন বিপর্যস্ত। সেই পরিস্থিতিতে একজন স্ত্রীর তার স্বামীর প্রতি একটা দুশ্চিন্তা সবসময় কাজ করে, আর দুশ্চিন্তা নিয়েই বাড়ির বিভিন্ন কাজ কর্ম সে করে যাচ্ছে। এবং সেই কাজকর্ম করতে গিয়েই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যখন হাত থেকে ফ্যান গড়িয়ে বার করার সময় এসছে, তখন সেই ফ্যান পায়ের উপর পড়ে গেছে এবং পাটা পুড়ে গেছে। জান্নার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে। সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিকটিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফওয়ালা বেড়াল। এবার সন্ধে হয়েছে। সাধারণত বাচ্চা বা ছোট ছেলেমেয়েরা সন্ধেবেলায় পড়তে বসে। পড়ার সময় হয়েছে, ছেলেটা পড়তে বসছে, কিন্তু পড়ায় যেন তার মন নেই। মনে শুধু একটাই, বাবা কখন আসবে, বাবার অপেক্ষায় সে অপেক্ষারত। এবং পড়তে বসেও তার কিন্তু পড়াশোনায় মন নেই। ইতিহাসের বই নিয়ে পড়েছে, ইতিহাসের বই নিয়ে পড়তে বসেছে, কিন্তু তার পড়াশোনায় কিন্তু মন নেই। যখন আমরা কোনো সময়কে বা যখন কোনো আমরা অপেক্ষা করি কোনো সময়ে, তখন মনে হয় যেন সময়টা বুঝি পার হচ্ছে না। তখন আমরা সাধারণত সামনের খুব সামান্য যৎসামান্য যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো পরিলক্ষিত বা আমরা পরিলক্ষিত করি। যেমন ধরো, এই যে ঘড়ির টিকটিক শব্দ, যখন আমরা ব্যস্ত থাকি সেই ঘড়ির টিকটিক শব্দ কিন্তু আমরা শুনতে পাই না, বা সেই টিকটিক শব্দের দিকে আমাদের ধ্যান যায় না। কিন্তু আমরা যখন কোনো কিছুতে বোর হয়ে অপেক্ষায় থাকি, তখন সেই ঘড়ির শব্দটাও যেন খুব জোরে আমাদের কানে বাজতে থাকে। সেই সঙ্গে একটা বেড়াল পাঁচিল টপকে পার হচ্ছে, সেটাও কিন্তু ছেলেটা দেখছে। অর্থাৎ পড়াশোনায় মন নেই, অপেক্ষায় শুধুমাত্র সে বাবার ফিরে আসার অপেক্ষা করছে। আর সেই ফিরে আসার অপেক্ষায় সাধারণ জিনিসগুলো তার যেন সে যেন পরিলক্ষিত করছে। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য। যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না। ছেলেটি পড়তে বসছে, কিন্তু পড়াশোনায় তো মন নেই। অক্ষরগুলো তার আর বোধগম্য হচ্ছে না, যেন অক্ষরগুলো জেদ ধরে বসেছে। যতক্ষণ না পুজোর জামা প্যান্ট কেনা হচ্ছে, জামা কাপড় কেনা হচ্ছে, ততক্ষণ বোধগম্য হবে না। তো মূলতভাবে ছেলেটির মানসিক যে অবস্থা, তার বাবার অপেক্ষায় সে কতটা
অপেক্ষারত অবস্থায় রয়েছে, সেই বিষয়টাকে এই কথাগুলোর মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এখনো বাবা কেন এলো না মা? এবং সকাল থেকে সন্ধে হয়েছে, ছেলের মনে একটা প্রশ্নই সবসময় দাগ কাটছে, বাবা এখনো কেন এলো না? রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা, মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। আবার মায়ের প্রসঙ্গ এসছে, রান্না করা শেষ হয়েছে, পাটা পুড়ে গেছে, স্নান করা শেষ হয়েছে, এবার কাটা নিয়ে উল বুনতে, অর্থাৎ পশমের জামা কাপড়। আমরা জানি গ্রামের, এখনো গ্রামের গৃহস্থ পরিবারের মহিলারা তাদের অবসর সময়ে আগত শীতের জন্য পশমের জামা কাপড় বা সোয়েটার তৈরি করে। তো সেই সোয়েটার বা কোনো একটা পোশাক টুপি কিছু একটা তৈরি করার ক্ষেত্রে কাটার যে গণনা সেটা বারবার সে ভুল করছে। কেন? কারণ সে দুশ্চিন্তায় রয়েছে, তার স্বামী এখনো বাড়ি ফিরেন। তার মনের মধ্যে একটা চিন্তা কাজ করছে, এত সকালে আসার কথা ছিল কিন্তু এখনো এলো না, পাছে কি কোনো বিপদ ঘটলো তার স্বামীর? পাছে কি সেই আন্দোলনের বলি হয়ে গেল? সে দুশ্চিন্তা সবসময় কাজ করছে মায়ের মধ্যে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। সেই মুহূর্তেই হঠাৎ করে ছিটকিনি খোলার শব্দ। মা ভেবেছে এই তো বুঝি তার স্বামী ফিরে এসছে বা স্বামী তার বাড়ি ফিরেছে, কিন্তু কে বলে জিজ্ঞেস করতেই উত্তর আসে খোকা, যে খোকা মা আমি। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, এখনো রেডিওয় খবর বলছে, মানুষটা এখনো কেন এলো না? আবার সেই সময়টাকে উল্লেখ করছে, অপেক্ষারত সময়টা। রেডিওতে খবর বলছে, কিন্তু ছেলের কাছে একটাই প্রশ্ন, বা ছেলের মনে একটাই প্রশ্ন, বাবা কেন এলো না? আর মায়ের মধ্যে একটা প্রশ্ন, তার স্বামী, সেই মানুষটা যে সকালে আসবো বলে সে এখনো বাড়ি কেন ফিরল না? একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে। বাবার অপেক্ষারত যখন অবসন্ন হয়ে পড়েছে, তখন ছেলেটি রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালো। হয়তো বাবা এই আসছে। আমরা যখন আসার দেরি হয় তখন দেখবে মারা বাইরে দাঁড়িয়ে থাকে অপেক্ষায়, যে এই বুঝি ছেলে এলো। তো সেরকমভাবে ছেলে আজ অপেক্ষায় দাঁড়িয়ে বাবার জন্য। বাবা যখন আসতে দেরি করছে তখন রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, যে এই বুঝি বাবা আসবে এবং আমাকে জামা কাপড় কিনে দেবে। বাজি ফুটছে, সম্ভবত এটা বাজি নয়, এটা ছিল বোমার আওয়াজ, বোমার শব্দ। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। বাজি ফাটার শব্দ, অর্থাৎ বোমার শব্দকে সে ভেবেছে বাজির শব্দ। একটা কিউরিওসিটি নিয়ে, একটা আগ্রহ নিয়েই সে সামনের দিকে এগিয়ে গেছে, যে কিসের শব্দ, কোন পুজোর শব্দ। আর এখানে দেখো একটা কালো গাড়ির কথা বলা হয়েছে। সম্ভবত এই কালো গাড়ি হলো পুলিশের গাড়ি। পুলিশ এবং বামপন্থী আন্দোলনের বিপর্যস্ত বাংলার একটা পরিস্থিতির চিত্র এখানে সুন্দরভাবে আমরা পাচ্ছি। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগুলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। বাবা, সে জানে পরিস্থিতি উত্তাল, পরিস্থিতি শোচনীয়, তাই বিপদকে উপেক্ষা করে নানান রাস্তা ঘুরে কোনো রকমে সে নিজের প্রাণটাকে নিয়ে বাড়ি ফিরতে পেরেছে। কিন্তু সেই ছোট্ট শিশুটি যে সমাজ সম্পর্কে ততটাও সচেতন ছিল না, ততটাও অবগত ছিল না। বাজির ফটকা ভেবে সে সামনের দিকে এগিয়ে যায় এবং শেষে ছেলেটি এলো না। এখান থেকে বুঝতে পারি ছেলেটি সেখানেই হয়তো কোনো একটা বিপদে পড়েছিল এবং সেখানেই ছেলেটি মারা গেছে। তো এখানে এই ছেলেটির ফিরে না আসার জন্য যে প্রশ্ন, সেই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন কবি আমাদের সমাজের মানুষদের প্রতি। এই যে ছেলেটি ফিরে এলো না, ছেলেটির মৃত্যু হলো, এর দায় কার? এর জন্য দায়ী কে? তার বাবা মা নাকি আমাদের সমাজ? এই প্রশ্নটা থাকলো তোমাদের কাছেও।
কবিতাটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এবং তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছো আমরা আমাদের অধ্যায়ভিত্তিক নোটস এবং প্রশ্নোত্তর আলোচনা কখন নিয়ে আসবো। তো তোমাদের জ্ঞাতার্থে বলি, আমরা খুব শীঘ্রই তোমাদের গল্প এবং কবিতাগুলোর থেকে আমরা বিভিন্ন প্রশ্নর আলোচনা নিয়ে আসব। সুতরাং এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এখনও সময় আছে, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সমস্ত নোটিফিকেশন অন করে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো।